এভারগ্রিন অনেক শুনেছি, এখন আমি বলতে চাই আমি ফর এভারগ্রিন। আলহামদুলিল্লাহ। ওর কোনো মন্দ দিক আমি কখনোই মন্দ হিসেবে দেখি না। হাকিমের পায়ে থেকে মাথা পর্যন্ত আমি যদি বলি আদ্যপান্ত ভদ্রলোক, ভালো মানুষ। দর্শক, এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন দুজন প্রিয় মুখ। আপনারা সবাই তাদেরকে চেনেন। তারা আর কেউ নন, আজিজুল হাকিম এবং জিনাত হাকিম। টিভি পর্দায় আসলে আপনাদেরকে দেখেছি এবং সামনাসামনিও দেখছি। যখনই আপনারা তরুণ তরুণীরা আপনাকে দেখে, অর্থাৎ আপনার কাছে চলে যায় সেলফি তুলতে, এই বিষয়টা আসলে কেমন লাগে? আমি এই বিষয়টা খুব এনজয় করি, কারণ হচ্ছে যে যারা ছবি তুলতে আসে তারা কিন্তু ভালোবাসা থেকেই আসে, এবং তাদের যে আকাঙ্ক্ষা আমাদের প্রতি, তাদের যে ভালোবাসা, সেটা কিন্তু তারা প্রকাশ করার জন্যই আসে। এটা আমি খুব এনজয় করি, কারণ তাদের জন্যই তো আমরা কাজ করছি। আমি যেটা সবসময় আজিজুল হাকিমকে বলি যে তার যখন ভক্তরা তার কাছে এগিয়ে আসে ছবি তুলতে, মানে বিষয়টা আমি অনেক বেশি এনজয় করি এজন্য যে আসলে তাদের জন্যই কিন্তু আজকে শিল্পী সত্তাটা, তারকা বলি, শিল্পী বলি, অভিনয় শিল্পী বলি, অভিনেতা বলি। তো দর্শক, বিশেষ করে যাদের কথা আপনি বললেন যে তরুণ, এই প্রজন্ম যখন এগিয়ে আসে, এটা আমার কাছে আরও অনেক বেশি ভালো লাগে। এই জন্য এই প্রজন্ম তো হাতে হাতে তাদের অনেক ধরনের অপশন আছে, কিন্তু তারা যখন আজিজুল হাকিমের কাছে তার অভিনয়ের প্রশংসা করে, একেবারে যাদের বয়স হয়তো 20-22, তারা যখন এসে ওর নাটকের কথা বলে, ওর অভিনয়ের কথা বলে, বিষয়টা আসলে অন্যরকম একটা ভালোবাসা কাজ করে, ভালো লাগা কাজ করে। কারণ এটা মনে হয় যে তাদের ভেতরেও আজিজুল হাকিমকে, যখন আমরা তাদের ভক্ত ছিলাম, আমাদের তখন 20 বছর ছিল, আমি বলবো 2 যুগ আগে আমি ওর ভক্ত ছিলাম, বা তারও আগে থেকে এই প্রজন্মের কাছে যে সে বেঁচে আছে তার এই শিল্পী সত্তা নিয়ে, এটা আসলে অনেক ভালো লাগা তো বটেই, অবশ্যই একটা গর্বের বিষয় যে একজন আজিজুল হাকিম এইভাবেই হয়তো লিভিং লিজেন্ড আমরা বলতে পারি। আজিজুল হাকিম একই আছে, তার কোনো পরিবর্তন নেই। এই নিজেকে ধরে রাখার এই রহস্যটা কি, আসলে কিভাবে নিজেকে মেনটেন করেন, নাকি মানে এটার রহস্যটা জানার ইচ্ছা? আসলে রহস্য বলতে কিছু নেই, নিয়ম শৃঙ্খলা মেনে চললেই আসলে সুন্দর থাকা যায়। আর আমি যেটা মেনটেন করি সেটা হলো যে সবসময় স্বতঃস্ফূর্ত থাকা, হাসি খুশির মধ্যে থাকা, তাহলেই কিন্তু জীবনটা সুন্দর হয়। জীবনটা যদি সুন্দর হয়, সেই সুন্দরভাবে চলার জন্য আমি চেষ্টা করে যাই। এই চেষ্টাটুকু করছি বলেই হয়তো সুন্দর থাকছি। আর যে কথাটি বললেন যে তরুণ থাকা, বা অনেকে বলে, আমি আসলে অনেক দিন থেকে শুনেছি যে আমাকে বলে যে আপনি এভারগ্রিন। আমি আসলে এখন আর ওই কথাটি বলতে চাই না। এভারগ্রিন অনেক শুনেছি, এখন আমি বলতে চাই আমি ফর এভারগ্রিন। আলহামদুলিল্লাহ। আজিজ ভাই, আসলে এখনকার যুগে আসলে প্রেম ভালোবাসা হয়ে গেছে ডিজিটাল মাধ্যমে, অর্থাৎ ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আপনাদের সময় তো এটা ছিল না। তো আপনাদের আসলে যখন প্রথম সাক্ষাৎ হয়, তখন এই ভাবের আদান প্রদানটা কেমন ছিল? আমাদের সময় তো আসলে প্রযুক্তির এত উন্নয়ন ছিল না। আমাদের বাসায় টেলিফোন, TNT ফোন, মোবাইলও এসছে অনেক পরে, আমরা মোবাইল পাইনি। চিঠি লেখার অভ্যাস ছিল। তো আসলে আমরা মনের ভাব প্রকাশ করার জন্য আমি চিঠি লেখাটাকে প্রেফার করতাম, কারণ চিঠি লিখলে অনেক সময় দেখা যায় যে হাতের লেখায় অনেক ধরনের এক্সপ্রেশন পাওয়া যায়। তো ওর হাতের লেখা আমার কাছে অনেক কিছু বোঝাতো, হয়তো আমিও ঠিক সেইভাবে লিখতাম। আর ভালোবাসার যে বিষয়টা, আসলে ভালোবাসা তো এটা সার্বজনীন, সময়ের পরিবর্তনের সাথে সাথে এক এক ধরনের এক্সপ্রেশন হয়। আমরা যেই সময় ছিলাম সেই সময় আমাদের ভালোবাসার এক্সপ্রেশনটা একরকম ছিল। এখনকার ছেলে মেয়ে যাদের হাতে প্রযুক্তি আছে, তাদের এক্সপ্রেশন একরকম, কিন্তু তাই বলে তাদের ভালোবাসার যে কমতি আছে সেটা কিন্তু আমি বলবো না। ভালোবাসার প্রকাশটা কিন্তু সার্বজনীন, একই রকম আছে। আপনার কাছে একটু জানতে চাই যে প্রথম চিঠি লিখেছে যখন, সেই চিঠিটা আপনি এখনও সযত্নে রেখে দিয়েছেন কিনা? হ্যাঁ, ওর অনেক চিঠি আমার কাছে আছে, ওর কবিতা আছে, ওর গিফট আছে, সব কিছুই আছে, এবং আমি প্রায় এগুলো বের করে দেখি। ওই যেটা ও বললো যে আমাদের অনুভূতির জায়গাগুলো আসলে অন্যরকম ছিল, সেই আবেগ। আর এখন যারা করছে তাদের অনুভূতিগুলো অন্যরকম। তারা হয়তো টেক্সট মেসেজ রেখে দেয়, বা তারা যেটা রিপ্লাই দিয়েছে ভালো না লাগলে তারা ইরেজ করে দিল। আমাদের তো সেই উপায়টা ছিল না, আমরা আসলে ওটাকে ধারণ করছি, এবং যতদিন একসাথে আছি ওই চিঠি, ওই কবিতা, শুধু প্রথমটা না, অনেক অনেক ডায়েরি আছে ওর আমাকে নিয়ে লেখা, সেগুলো আমার কালেকশানে আছে। এখন যে পরিমাণে নাটক নির্মাণ করা হচ্ছে এবং OTTর জন্য বা ইউটিউবের জন্য, মানটা কি আসলে আপনার দৃষ্টিতে কি মনে হয় যে ঠিক থাকছে কি থাকছে না? মান নির্ধারণের একমাত্র মালিক হচ্ছে দর্শক। দর্শকরা যদি পছন্দ করে তাহলেই বুঝতে হবে যে সেটা তাদের কাছে ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা হলো যে আজকে আমরা যে অনুষ্ঠানটিতে এসেছি, ডেইলি স্টার আয়োজিত OTT প্ল্যাটফর্মের উপরে বিভিন্ন কাজের উপরে তারা স্বীকৃতি প্রদান করবে, অভিনয় শিল্পীদের থেকে শুরু করে পরিচালক। তো সুতরাং এই যে রেকটিফিকেশন বা এই যে জায়গাটা, এই জায়গার মাধ্যমেই কিন্তু ভালো কাজ মন্দ কাজের বিচার বিশ্লেষণগুলো হচ্ছে।
জিনাত হাকিমের আসলে ভালো দিক খারাপ দিক এবং আপনারও ভালো দিক খারাপ দিক, অর্থাৎ দুজনেই কিন্তু মিলিয়ে একসাথে এত বছর পার করে দিলেন, তারপর আসলে ভালো দিক খারাপ দিক জানার খুব ইচ্ছে। আমার স্ট্র্যাটেজি হচ্ছে যে আমি যার সঙ্গে আমার জীবন বেঁধেছি তার সাথে আমার মন্দ সম্পর্ক আমি কখনো খুঁজে নিতে চাই না, এটা হচ্ছে আমার প্রথম স্ট্র্যাটেজি। সুতরাং ওর কোনো মন্দ দিক আমি কখনোই মন্দ হিসেবে দেখি না। আমি মনে করি যে আমাদের দুজনের জীবন চলার জন্য হয়তো কোনো ভুল হতে পারে, সেটা আমরা দুজনের মধ্যে আলাপ আলোচনা করে সেটাকে শুধরে সামনের দিকে এগিয়ে যাব, এই মানসিকতা নিয়েই আমরা আসলে চলছি। আপনি কি বলতে চান আসলে এই একই প্রশ্নে? আচ্ছা, ভালো দিক মন্দ দিক যেটা না, তার আগে আপনি যেটা বলেছিলেন যে কোনো আমাদের যে নাটকের মান বিষয়টা নিয়ে, এটা নিয়ে আমি একটু বলি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কারণ শুরু থেকে আমি ছিলাম তো 95 থেকে যখন প্যাকেজ প্রোগ্রামগুলো হচ্ছে, সব সময় কিন্তু মানে এদিক সেদিক ছিল। যারা ভালো কাজ করছেন তারাই কিন্তু টিকে থাকছেন। অনেকে শখে এসেছিল কাজ করতে, এই শখের ব্যাপারে যারা অনেক বেশি অ্যাডামেন্ট যে আমি একটা নাটক করব, আমি নায়ক হব বা আমি প্রডিউসার হব, সেই জায়গাগুলো আসলে ঝরে গেছে, থাকবেও না। যারা কাজ নিয়মিত করছেন তারা কোয়ালিটিটাকে মাথা রেখেই করেন আসলে। আর হাকিমের পায়ে থেকে মাথা পর্যন্ত আমি যদি বলি আদ্যপান্ত ভদ্রলোক, ভালো মানুষ। আর যদি বলেন যে মন্দ দিক কোনটা, সেটাও আমি বলবো বেশি ভালো মানুষ।